জনাব তারেক রহমান থেকে শুরু করে সরকার পরিচালনায় যাদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে এই দলটির, তাদের কাঁধে কি পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে গেছে এই ডক্টর ইউনূস সরকার। শেখ বশির সাহেব, সম্ভবত আকিজ গ্রুপের কর্ণধার, তিনি একবার বলছিলেন যে এই অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের শাসনামলে বিদেশ থেকে প্রায় ২১ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। একটা কথা ভাবতেছি দর্শক, সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে কি শুভেচ্ছা দিলেন নাকি সতর্ক করলেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এমন এক চিঠি এমন সুরে লিখেছেন যে তাতে পরিষ্কার বাংলাদেশে 18 মাস ধরে যে ইউনূস সরকার ছিল তারা যেহেতু একরকম মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় উঠেছে বসেছে এবং দুহাত খুলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে উচ্চ মূল্যে সামরিক অস্ত্রশস্ত্র থেকে শুরু করে কৃষি পণ্য সব কিছু কেনার এক অবাধ বাজার প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এটা নিশ্চয় আপনারা অনেকেই দেখেছেন। এর আগে আওয়ামী লীগ সরকার থাকতে এই ঋণের পরিমাণ ছিল আরো 2 লক্ষ কোটি, অর্থাৎ সব মিলিয়ে 23 লক্ষ কোটি টাকা ঋণ চাপাই গেছেন পরবর্তী সরকারের কাঁধে। যেহেতু বিএনপি এখন সরকার গঠন করেছে, ঠিক প্রথম দিনই এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বৈদেশিক ঋণ পরিশোধ, নতুন করে ডেভেলপমেন্ট কার্যক্রম, ইকোনমিকে ব্যালেন্স করা, ডলারের রেটকে ব্যালেন্স রাখা, প্রবৃদ্ধির মাত্রা অর্জন করা, এরকম অনেক কিছু হিউজ চ্যালেঞ্জিং ইস্যু সামনে এসেছে। রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে নিজের কাঁধের বোঝা ডক্টর ইউনূস তারেক জিয়ার কাঁধে চাপিয়ে দিয়ে গেছেন। আর আগামী 17 ফেব্রুয়ারি অর্থাৎ আজকে শেষ হয়ে গেছে। দায়িত্ব গ্রহণের সময় বিএনপি সরকারের কাঁধে 23 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে গিয়েছে। পাশাপাশি 2025 সালেও ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণের প্রবৃদ্ধি ছিল 32% বেশি। এমন পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই বিএনপি সরকারকে অর্থনীতির একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছর শেষে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ দাঁড়ায় 22,50,904 কোটি টাকা। চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বরের সময়ে সরকার শুধুমাত্র ব্যাংকিং উৎস থেকেই 61,148 কোটি টাকা নিয়েছে। এখন আসলে এই 1.5 বছরে দেশে কি উন্নতি হয়েছে, কি ডেভেলপমেন্ট হয়েছে, কি সংস্কার হয়েছে আমি আসলে জানি না। তবে অনেক জায়গায় রাস্তাঘাট, যেমন আমার কুমিল্লা 5 এখানে বুড়িচুং ব্রাউনপাড়া যে রোড আছে, এই রোডটাতে উন্নয়নের কাজ হয়েছে। কাজ হয় না একদম তা না, তবে যেই টাকাটা টোটালি এখানে আসলো সেই পরিমাণ টাকার কাজ হয়েছে কিনা এটা হচ্ছে প্রশ্ন। দর্শক, এই সময়ে 107,40,00,000 ডলারের নেট বৈদেশিক ঋণ আমরা গ্রহণ করেছি। প্রতি ডলার 122 টাকা ধরে এর পরিমাণ ছিল 13,103 কোটি টাকা। সেই হিসাবে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে সরকার দেশি বিদেশি উৎস থেকে 74,251 কোটি টাকা ঋণ নিয়েছে। সব মিলিয়ে গত 1.5 বছরে আপনার সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 23,25,155 কোটি টাকা। আমরা যারা ভাবতেছি যে বিএনপি সরকার আসার সাথে সাথে একদম সবকিছু জনাব তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যানের মাধ্যমে সুপার ম্যাজিক দিয়ে তিনি সব সমাধান করে ফেলবেন, এটা কিন্তু সম্ভব না। কেন? কারণ এই সরকারকে প্রথম যে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে, যেগুলো বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। আপনি বিশ্বব্যাংক থেকে টাকা আনবেন, আপনাকে পরিশোধ করতে হবে। আপনি আকু থেকে টাকা আনবেন, আপনাকে পরিশোধ করতে হবে। যেই দেশগুলোর সাথে বড় বড় মেগা প্রজেক্টগুলো কানেক্ট ছিল, অথবা ডক্টর ইউনূস সরকার বা তার যে উপদেষ্টারা যারা দেশ ছেড়ে এখন পালানো শুরু করছে, এই যে টাকা আনছে, আইনা কত টাকা ব্যয় করছে বা কত টাকা কি হয়েছে, সেটা হয়তো আস্তে ধীরে বের হওয়া শুরু হবে। তবে অনেক উপদেষ্টাদের পলায়নে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, ভেতরে কি কোনো অন্য ধান্দা ছিল? হয়তো কিছু না কিছু ছিল। এখন যখন সরকার গঠনের আগেই 2-1 ভেগে গেছেন ডক্টর ইউনূসের কাছের লোক, তখন মানুষের মধ্যে তো প্রশ্ন আসে, 23 লক্ষ কোটি টাকা ভাই কোথায় খরচ করছেন, এটার হিসাবটা কিন্তু আপনাদের দিয়ে যাইতে হবে। বাংলাদেশের জনগণ জানতে চায়। এটা একটু বুঝতে পারছি না, আপনারা নিশ্চয়ই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। কেন বললাম, শিরোনামটা দেখেন, কালবেলার যে শিরোনামটা, সামরিক বাহিনী এবং সরঞ্জাম চুক্তি নিয়ে তারেক রহমানকে ট্রাম্পের আহ্বান। ভাই এরকম দেখছেন কোনোদিন? যে মানে শুভেচ্ছা জানাবে, দীর্ঘায়ু কামনা করবে, দুই দেশের স্বার্থ সমুন্নত রাখতে হবে, উভয় দেশ তাদের স্বার্থকে সমুন্নত দেবে এবং জনগণের কল্যাণ করবে, একটা সামগ্রিক একটা চিঠি। কিন্তু
তিনি স্পেসিফিকভাবে বলতেছেন। তার মানে এক ধরনের অভিনন্দন বা শুভেচ্ছার ভেতরে এক ধরনের নির্দেশও আছে যে এটা কিন্তু করতে হবে। সেটা কি? চিঠিতে যে চিঠি দিছে অভিনন্দন জানায়, চিঠিতে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার তাগিদ দেন তিনি। নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার তাগিদ দেন। অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে আমেরিকার বেশ কিছু চুক্তি আছে, যে চুক্তিগুলো শেখ হাসিনার সময় থেকে ঝুলে আছে, চুক্তিগুলি হয়নি। এখানে চীনের আপত্তি আছে, ভারতের আপত্তি আছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এতে বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের সেরা সরঞ্জাম অর্জনের সুযোগ পাবে বলে জানান ট্রাম্প। আচ্ছা, বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের সেরা সরঞ্জাম পেয়ে কি করবে? তার তো মানে ভারতেই আছে, আর ওইদিকে মিয়ানমার। তো দুইটা দেশের কোনোটার সাথে তো বাংলাদেশ যুদ্ধে জড়াতে চায় না, অথবা সেই যুদ্ধে জড়ানোর মতন সক্ষমতাও নেই। তাহলে সেরা সরঞ্জামগুলি কিনলো বাংলাদেশের গরিব মানুষের টাকা দিয়ে, কেনার পর সেই সরঞ্জামগুলি বসে থাকলো, কি লাভ হবে? নাকি ওই অস্ত্র সরঞ্জামগুলো আবার জাতিসংঘের বাহিনীতে যখন যাবে তখন নিয়ে যাবে? জিনিসটা খুব মানে পরিষ্কার হলো না। যাক, ডোনাল্ড ট্রাম্প বলছেন, আশা করি আপনি দুই পক্ষের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমাদের সম্পর্কের অসাধারণ অগ্রযাত্রা বজায় রাখবেন। এতে উভয় দেশের কৃষক শ্রমিক লাভবান হবে। একই সঙ্গে আশা করি আপনি দ্রুত পদক্ষেপ নিয়ে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করবেন এবং এতে সামরিক বাহিনী লাভবান হবে, যাক, এবং বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম অর্জন করবেন। ওই যে চুক্তি, মানে এই সরকার তার মেয়াদ শেষ হওয়ার 3 দিন আগে, নির্বাচনের 3 দিন আগে চুক্তি করছে। এটা নিয়ে কিন্তু তখন থেকেই অনেকের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা। শেষ সময় আমেরিকার সঙ্গে এই বাণিজ্য চুক্তি কেন? এই বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশ আসলে কি লাভবান হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে? কেউ কেউ বলছেন যে এটা এমন এক চুক্তি, যেই চুক্তিতে বাংলাদেশের লাভবান হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাধ্যতামূলকভাবে বাংলাদেশকে অনেক কিছু পণ্য কিনতে হবে আমেরিকা থেকে উচ্চ দামে। তার বিনিময়ে আমেরিকা গার্মেন্টস পণ্যে কিছু সুবিধা দেবে, কিন্তু সেই সুবিধা যত, তার আর্থিক বেনিফিটটা যতটা হবে আর্থিকভাবে, তার চেয়ে অনেক বেশি চলে যাবে আমেরিকান পণ্য কিনতে, এবং সেই পণ্যগুলো কেনার ক্ষেত্রে বাধ্যতামূলক। 35,000 কোটি টাকার চুক্তি করা হয়েছে কতগুলো যাতে বোয়িং কিনবে বাংলাদেশ। এতগুলো বোয়িং কেনার মতন মানে দরকার আছে কি নেই সেগুলো কোনো ব্যাপার না, কিনতে হবে। তো দেখেন না, ওই যে দেখবেন যে অনেক মেডিকেল ইকুইপমেন্ট আছে, মানে দুর্নীতির মাধ্যমে সেগুলি কেনা হয়, কিন্তু সেই ইকুইপমেন্ট চালানোর মতন লোকবল নেই, ফলে বসে থেকে সেই সব ইকুইপমেন্ট নষ্ট হয়। তা আমাদেরও প্রচুর বোয়িং কিনতে হবে তাদের কাছ থেকে। তাহলে এয়ারবাস কেনার কোনো সুযোগ নেই। তাহলে ইউরোপের সাথে বা ফ্রান্সের সাথে আমাদের সম্পর্কের একটা ঘাটতি হবে। বোয়িং কিনে আমরা সেই বোয়িংগুলি ব্যবহার করতে পারবো না, ব্যবহার করতে গেলেই ক্ষতি হবে। ফলে এইটা মানে বড় ধরনের একটা বোঝা চাপানো হলো, মানে লোকসানের বোঝা চাপাই দেওয়া হলো। এইসবগুলোর আরো বিস্তারিত দিক যখন নাকি জানা যাবে, যখন চুক্তির পুরো বিস্তারিত জিনিসটা উন্মুক্ত হবে এবং অ্যাসেসমেন্ট হবে। এখন শুভেচ্ছা বাণীর মধ্যে, অভিনন্দন বার্তার মধ্যে যে চিঠি, সেই চিঠির ভাষা কিন্তু বাণিজ্য চুক্তি আর সামরিক সরঞ্জাম। তার মানে এই দুটাতেই আমেরিকার ইন্টারেস্ট আছে। আমেরিকার ইন্টারেস্ট যেখানে আছে বোঝা যাবে সেটা বাংলাদেশের স্বার্থে না, এটা হচ্ছে আমেরিকার স্বার্থে। এখন এই বোঝা তারেক রহমান সরকারের উপর যে পড়লো, এটা কি বহন করতে পারবে কিনা, এটা অচিরেই জানা যাবে। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।